গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না, আমার ওয়াইফ তো গরিব হয়ে গেলেন, তো আর সিকিউরিটি থাকা উচিত। মানে আমরা যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে যাচ্ছি, আমরা আমাদের মতো করে আমরা এটাকে এটাকে করে নিব, সেটার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয় এবং পরবর্তীতে হাসিনা তো পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেয়। এবং আপনি 2007-08 দেখেন প্রথমে যখন মিলিটারি টেক ওভার হলো, কারো কারোর মধ্যে আমি ইনথুসিয়াজম দেখেছি, বাট এটা একটা ব্রুটাল গভর্নমেন্ট ছিল। লোকজনকে নিয়ে যে এক্সট্রাক্টেড করা হতো তাদের কনফেশন, এবং ওগুলো আবার সিডি পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন পত্রিকায়। একমাত্র বোধহয় নিউজ ছাড়া কোন সমস্ত পত্রিকা আমরা ওই গভর্নমেন্টকে কোঅপারেট করেছি, তাদের সিডি গুলো ছাপিয়েছি। আমরা অবলিভিয়াস ছিলাম যে পুরো ইয়েটা, মানে কনফেশন গুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে। এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যেটা খুব বলা করে হয়েছিল, যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা, এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলে। আপনি যদি ওই পুরো 2 বছরে দেখেন, রিফর্মের কল ওই একটাই, এর বাইরে কোনো রিফর্ম হয় না। দ্যাট ওয়াজ এ হিউজ ফেলিওর। পুরোপুরি এইটার চেয়ে বড় ফেলিওর আর কিছু হয় নাই। আমাদের তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো হয় নাই, বরং আরো গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে, যতগুলো বিচার দেখেন, বিচারগুলো কি হয়েছে, কিছুই হতো না। তো আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাতে এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেসলেস মাইন্ড গুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। এই রেসলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দা অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1:30 পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, ইয়ে করে। আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো, মানে আপনি ব্যাটেল, মানে কত দিক দিয়ে করবেন। একটা হচ্ছে ডায়াসপোরা একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে, প্রতিদিন একে সরান, ওকে সরান, একে আনেন, একে আনেন, ওকে আনেন। আপনার কোন ধরনের, মানে আপনি মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না। কারণ আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি, কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন, নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন। কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোইং এতে পুরো জাতিকে, পুরো বিভিন্ন গ্রুপকে তারা ইয়ে। আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছে। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না, আমার ওয়াইফ তো গরিব হয়ে গেলেন, তো আর সিকিউরিটি থাকা উচিত। সে হয়তো আমাকে এসে বলতেছে এরা আপনি গণশত্রু, মানে কিছু করছে না, এমন কেউ তো হয়তো আরো সিরিয়াস নিয়ে দিতে পারে। তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন হচ্ছে একটা সেন্স অফ, আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে, আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশন গুলো তো মানে ক্যাম্পাস গুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল, এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের টেনশনটা, এভরিওয়ান ইজ বিং ইনফেক্টেড। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি, আমরা ডিবেট করছি, এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না। এবং ডিবেট গুলো আসলে সেই বিএনপির 31 দফার আমলের থেকে শুরু হয়ে, ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে। এখানে খুসরু ভাই আছেন, খুসরু ভাই আমার মনে হয় যে উনি এটা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন। এখন যেগুলো ডিবেট হচ্ছে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেট গুলো হোক,